5 দিন পর 4 ঘন্টা চলল অফিস আদালত। চিরচেনা রূপে ফিরছে রাজধানী, প্রাইভেট কার রিকশার দাপটে তীব্র যানজট। 7 ঘন্টা শিথিলের পর ঢাকা সহ 4 জেলায় ফের কারফিউ বহাল। জরুরি খাতে ইন্টারনেট চালু, রাতের মধ্যেই বাসা বাড়িতে ব্রডব্যান্ড। পুঁজিবাজারে লেনদেনে বড় দরপতন, সূচকও নিম্নমুখী। ধাক্কা কাটাতে সময় লাগবে 2 মাস বলছেন সংশ্লিষ্টরা। এবং ইসরায়েলি হামলায় গাজায় আরও 121 ফিলিস্তিনি নিহত। নেপালে বিমান দুর্ঘটনায় 18 যাত্রীর মৃত্যু। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। কারফিউ শিথিলের পর 4 ঘন্টার সূচিতে অফিস করেছেন কর্মকর্তা কর্মচারীরা। কারফিউ শিথিলের পর রাস্তায় রাস্তায় দেখা দেয় তীব্র যানজট। জ্যামে পড়ে অনেকেই ঠিক মতো পৌঁছাতে পারেননি কর্মস্থলে। তবে এখনও ইন্টারনেট স্বাভাবিক না থাকায় ভোগান্তি ব্যাংক পাড়ায়। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কোটা আন্দোলনের অস্থিরতা কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছে নগরবাসী। কারফিউ শিথিলের পর সব ধরনের যানবাহন ও 1 সপ্তাহের বেশি সময় ধরে আটকে থাকা মানুষ একসঙ্গে বেরিয়ে আসে। এতে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ধাক্কাধাক্কি করে উঠতে হচ্ছে। হ্যাঁ, মানুষ বেশি, গাড়ি তুলনামূলক কম। পাবলিক বাস আছে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা কম। আমি একটাতে উঠছিলাম, তো সিট নেই জন্য নেমে আসলাম। বুধবার সকাল থেকে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করতে থাকেন অফিসগামীরা। যানজটের কারণে অনেকেই ঠিকমতো অফিসে পৌঁছাতে পারেননি। আবার মেট্রো রেল না থাকায় ক্ষোভ জানান অনেকে। বিরক্ত হয়ে বাস থেকে নেমে চলে আসতে হলো, আগারগাঁও নেমে গেলাম। আমি যাবো হচ্ছে পান্থপথ সিগনালে আমার অফিসে। তো আমার 3টা বাজে তো আমার অফিসেই পৌঁছাইতে লাগে যাইতেছে। আমি কখন বেরোবো? আমাদের একটা হিউজ অংশ মেট্রো রেলের উপর নির্ভরশীল ছিল। যেহেতু মেট্রো বন্ধ, সমস্ত চাপ এসে পড়তেছে এখন বাস, সিএনজি যেগুলো অ্যাভেলেবল পাবলিক ট্রান্সপোর্ট আছে সেইগুলোর উপর, কিন্তু সেগুলো আসলে সাফিসিয়েন্ট না। সীমিত পরিসরে ব্যাংকিং সুবিধা ছিল 4 ঘন্টার জন্য। বুধবার ব্যাংকের 50% শাখা ও বৃহস্পতিবার 75% শাখা খোলা রাখার নির্দেশনা রয়েছে। ব্যাংকিং যে সফটওয়্যার, এখানেও আমরা একটু স্লো আছি। কিছু কিছু ব্রাঞ্চ এখনো মনে হয় যে ওপেন করতে পারেনি, এই সমস্যাগুলো ফেস করছে। সরকার ঘোষিত যে নির্দেশনা সেখানে আছে যে 11টার থেকে 3টা পর্যন্ত, আর আমরা যতটুকু জানতে পেরেছি যে 1:30 পর্যন্ত আমাদের লেনদেন হবে আর কি। ভয়াবহ যানজটে রাজধানী জুড়েই ছিল এক ধরনের স্থবিরতা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 7 ঘন্টা শিথিলের পর রাজধানীতে ফের বহাল হয়েছে কারফিউ। দর্শক, রাজধানীর এই মুহূর্তে চিত্র জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, শিথিলতা উঠে যাবার পর কেমন দেখছেন রাজধানী চালচিত্র, আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁও এলাকায়। এখানকার পরিস্থিতি, যদি এখনকার পরিস্থিতি আপনাকে বলতে হয়, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই প্রকৃতিতে বৃষ্টি এসেছিল এবং কারফিউ 5টা থেকে বলবৎ হওয়ার কারণে এখানে অলরেডি কড়াকড়ি আরোপ শুরু হয়েছে। এখানে যেই টহলরত সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সেই সংসদ ভবন এলাকা এবং যে জরুরি সরকারি স্থাপনা এলাকাগুলো অলরেডি আটকে দিয়েছেন। ইতিমধ্যে 5টার মধ্যে সবাইকে ঘরে ফেরার কথা থাকলেও রাস্তাঘাটে এখনো দেখা যাচ্ছে তীব্র যানজট। এখানে একজন বাইক রাইড শেয়ার মিস্টার সাব্বির আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলেছি আমরা, তার কাছ থেকে একটু অভিজ্ঞতা শুনবো। কেমন দেখছেন আজকের রাস্তাঘাট? আজকে 5টার পর তো রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। আগারগাঁও থেকে আপনার সংসদ ভবন ফার্মগেট যাওয়ার রাস্তা বন্ধ। মানে খুবই যানজট, জ্যাম, প্রচুর জ্যাম। আর পরিস্থিতি সেনাবাহিনী মতনকার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। আচ্ছা, যেমনটা শুনছিলেন মিস্টার সাব্বির বলছিলেন যে সব জায়গাতেই উনি যানজট দেখেছেন, উনি রাইড শেয়ার করেছেন। এখনো রাস্তায় আমরা দেখছি শ্যামলী এবং শ্যামলীর বিভিন্ন পয়েন্ট এবং আগারগাঁয়ের বিভিন্ন সাইড থেকে, যে চতুর্দিক থেকে যে গাড়িগুলো আসছে, তারা দীর্ঘ যানজটে আটকে আছে। অলরেডি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে কারফিউ যেই
কারফিউ বলবৎ শুরু হওয়ার কারণে মূলত এখানে চারদিকে যেই সেনাবাহিনীর মোতায়েন এবং তারা রাস্তাঘাটে তল্লাশি এবং আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আবার নিয়ে গেছেন এবং সব মিলিয়ে এইখানে রাস্তাঘাটের পরিস্থিতি এখন যানজট মিলিয়ে যদিও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নেই, কিন্তু যানজট এবং বৃষ্টিতে নাকাল নাজেহাল অফিসগামী অফিস ফেরত সকলেই অফিস ফেরত সহ যারা পথচারী রয়েছেন সকলেই একটু নাজেহাল অবস্থায় রয়েছেন। জেরিন, এই ছিল রাজধানীর আগারগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। 7 ঘন্টা শিথিলের পর ফের বহাল হয়েছে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীতে আগামীকালও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে। সরকারি অফিস, ব্যাংক, গণমাধ্যম সহ জরুরি খাতে চালু হয়েছে ইন্টারনেট সেবা। ইউটিউব চালু হলেও বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। রাতের মধ্যেই বাসা বাড়িতে দেয়া হচ্ছে ব্রডব্যান্ড সংযোগ। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে বিআরটিএ ভবনের সব গুরুত্বপূর্ণ নথি, বন্ধ রয়েছে প্রায় সব সার্ভার। এতে করে বিআরটিএ সংক্রান্ত সব ধরনের জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। দুপুরে বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আর কবে নাগাদ এ সেবা মানুষের জন্য সহজলভ্য করতে পারবেন তাও অনিশ্চিত বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। বর্তমানে অফিস কার্যক্রম চলছে ভবনের সামনের খোলা জায়গায়। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা কিন্তু বিআরটির যে জরুরি গুরুত্বপূর্ণ সেবা, বিশেষ করে আমাদের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, রেজিস্ট্রেশন, আমাদের মালিকানা পরিবর্তন, তারপর আছে আমাদের যে বিদেশ থেকে আমরা অনেক ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশনের রিকোয়েস্ট পাই, বিআরটিএ সংক্রান্ত আমাদের বিভিন্ন দপ্তরের যে মানে কোঅর্ডিনেশন সংক্রান্ত সেবা, এই সব সেবা কার্যক্রমগুলো কিন্তু এখন বন্ধ আছে। কবে নাগাদ এই জনগণকে এই সেবা দিতে পারবো সেটা কিন্তু এখনো আমরা পরিষ্কারভাবে বলতে পারছি না। ইন্টারনেট সংকটে প্রিপেইড মিটার রিচার্জ করতে না পারায় চরম ভোগান্তিতে চট্টগ্রামের গ্রাহকরা। ভোগান্তি কমাতে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত সেবা দিলেও বিদ্যুৎ অফিসে দেখা গেছে গ্রাহকদের দীর্ঘ লাইন। চট্টগ্রাম থেকে রিয়াজউদ্দিনের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ইন্টারনেট সংযোগ না থাকায় সারা দেশের মতো চট্টগ্রামেও থমকে গেছে জনজীবন। প্রিপেইড মিটার রিচার্জ করতে না পেরে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছেন ব্যবহারকারীরা। আমরা সকাল 7টা বাজে আসছি, এখানে প্রচুর পরিমাণ লাইন ছিল। কাট মিটার না দিলে এই মিটার হলে এত সিরিয়াল লাগলো নইলে। আমি সরকারের পক্ষে একান্ত অনুরোধ জানাচ্ছি যেন জনগণের ভোগান্তি না হয় এরকম একটা ওয়ে বাইর করার জন্য। দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি দুঃসহ ভোগান্তির কারণে ক্ষুব্ধ হয়ে উঠছেন তারা। রোদের বৃষ্টিতে ভিজে ভিজে এইভাবেই কাটাচ্ছি, আমাদের কি পরিমাণ দুর্ভোগ পোহাত হচ্ছে। আমরা এর থেকে সমাধান চাচ্ছি যে যত দ্রুত সম্ভব ইন্টারনেট সেবাটা চালু করার জন্য। গ্রাহকদের ভোগান্তি কমাতে দিনরাত কাজ চলছে বলে জানালেন এই প্রকৌশলী। ইন্টারনেট বন্ধ থাকাতে আমরা একটু সমস্যার সম্মুখীন হয়েছি, তবে এটা যেহেতু আমাদের লিমিটেশন আছে আর নেটের গতিও ধীর, এই জন্য জনগণের ভোগান্তিটা একটু বাড়ছে। আমরা 5টা বুথে সেবাটা দিচ্ছি, কিন্তু গ্রাহক এত বেশি। আমার বাকুলিয়াতে গ্রাহক হচ্ছে 80,000-এর মতো আমাদের প্রিপেইড গ্রাহক। সবাইকে একসাথে সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আর কি। আগে যেখানে আমরা সেবাটা সকাল 10টা থেকে 5টা দিতাম, সেটা গত 2 দিন ধরে গতকালকে 9টায় শুরু করছি, শেষ করছি রাত 11টা বাজে। শিগগিরই এ ভোগান্তি কমে যাবে বলেও আশা জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। টানা 3 কার্যদিবস বন্ধের পর বড় দরপতনে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এদিন লেনদেন হয়েছে 170 কোটি টাকা, যা সবশেষ কার্যদিবস থেকে 200 কোটি টাকা কম। প্রধান সূচকের মতোই বাকি 2 সূচকও ছিল নিম্নমুখী। বিনিয়োগকারীরা ইন্টারনেট সুবিধা না পাওয়ায় লেনদেনেও ছিল ধীর গতি। সংশ্লিষ্টরা বলছেন আগামী 2 মাসের মধ্যে শেয়ার বাজারে ধাক্কা কাটিয়ে উঠতে পারে। মনিরুল ইসলামের রিপোর্ট। সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট, তাই বুধবার 10টার পরিবর্তে লেনদেন শুরু হয় বেলা 11টায়। আগের চেয়ে লেনদেন কমেছে 200 কোটি টাকারও বেশি। লেনদেনের শুরুতেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম পড়ে যায়। এতে ডিএসইর প্রধান সূচক ঋণাত্মক হয়ে পড়ে। দিন শেষে দীর্ঘ হয় দরপতন। ইনভেস্টর যারা আছে তাদের আস্থা ফিরে আসে না পর্যন্ত আসলে বাজার ভালো আর কোনো সুযোগ আমি দেখছি না। আসলে বাজারে ক্রেতা না থাকায় বেশিরভাগ বিনিয়োগকারী হতাশ। পরিস্থিতি উত্তরণে ইন্টারনেট পুরোপুরি সচলের দাবিও জানান তারা। ইন্টারনেট বন্ধের কারণে বলেন আর আপনার এই কোটা আন্দোলন বলেন, যেটাই বলেন, সবকিছু মিলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তারা যদি শেয়ার বিক্রি না করে ধরে রাখে তাহলে সূচকটা হয়তো বা একটু
স্থিতিশীল হইতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন এমন পরিস্থিতিতে আশঙ্কাজনকভাবে কমবে বিদেশি বিনিয়োগ, উল্টো বিক্রির দিকে মনোযোগী হবে তারা। একটা স্থিতিশীল পরিবেশ না আসা পর্যন্ত ফরেন ইনভেস্টমেন্ট অবশ্যই আসবে না। এটাই হচ্ছে আমাদের এইখানে ফরেন ইনভেস্টমেন্ট যা অল্প স্বল্প যা আছে ওইটাও আবার সেলের মুখে পড়বে, যার কারণে বাজারের নিচের দিকে যাওয়ার আশাবাদী হওয়ার সুযোগটা একটু কমে যায়। সংকট সমাধানে সূচক ধরে রাখা সহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিলেন লঙ্কা বাংলার ব্যবস্থাপক। শেয়ার বাজারে যারা গ্রাহক, আমাদের কাস্টমার যারা, তারা টোটালি অন্ধকারে আছে। আমাদেরকে ফোন দিয়ে তারা ট্রানজ্যাকশনগুলো করতেছে। আর 4 দিন পরে যেহেতু একটা বিশেষ পরিস্থিতির পরে মার্কেট খুলেছে, এই অবস্থায় মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি যে এখন এই 12:30 1.5 ঘন্টার মতো মার্কেটে প্রায় 100 ইন্ডেক্স পড়ে গেছে। লেনদেনের গতি প্রকৃতি আর দেশ স্বাভাবিক থাকলে 2 মাসের মধ্যে শেয়ার বাজার স্থিতিশীল হবে বলেও মনে করেন তিনি। গভর্নমেন্টের যে পদক্ষেপগুলোতে আমরা মনে করতেছি যে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমাদের লেনদেন বাড়বে শেয়ার বাজারে এবং এই মার্কেটের যে এখনকার যে সিনারিও, এই সিনারিও পরিবর্তন হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। উৎপাদন বাড়লেও কমেছে মাছের স্বাদ। অল্প জায়গায় অধিক চাষ এবং অতিরিক্ত খাবার দেওয়ার কারণে ধ্বংস হচ্ছে মাছের স্বাস্থ্য। আবার এসব খাবারে মাত্রাতিরিক্ত লেড, ক্যাডমিয়াম সহ ভারী ধাতু থাকায় বদলে যাচ্ছে মাছের প্রকৃত স্বাদ ও গন্ধ। পরিস্থিতি উত্তরণে নোংরা ও অতিরিক্ত আবদ্ধ পানিতে মাছ চাষ এবং কৃত্রিম খাবার বর্জনের তাগিদ দিয়েছেন গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। রসনায় বাঙালির জুড়ি নেই, তাই তো মাছে ভাতে বাঙালি মাছ রান্নায় মশলা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেন মুখরোচক করতে। কিন্তু তাতেও যখন ফলাফল শূন্যের ঘরে, তখনই বাড়ির কর্তা ব্যক্তিরা বাজারে এসে থরে থরে সাজানো মাছ দেখে হতাশ কণ্ঠে জানান দেয়, মাছের স্বাদ এখন আর আগের মতো নেই। আগে তো শুধু হলুদ মরিচ দিয়ে পাকাইলো খাইছি পেট বইরা, এখন অনেক মশলা দিয়ে পাকায়, তারপর ভালো লাগে না। মাছের টেস্টটা আগের মতো সত্যি কথা বলতে পাচ্ছি না। পরিবেশ দূষিত হয়ে গেছে, আগের মতো স্বাদ আর পাওয়া যাবে না। খাল বিলের যেটা মাছ প্রাকৃতিক উপায়ে যেটা পাওয়া যায় সেটা স্বাদ অবশ্যই বেশি। দেশি বিদেশি সব মাছে কৃত্রিম খাবার দেয়া হয়। অধিকাংশ খাবারেই মেশানো থাকে সামুদ্রিক পচা মাছ, ট্যানারির বর্জ্য, সীসা সহ ভারী ধাতু। আবার অল্প জায়গায় বেশি চাষ এবং দ্রুত মাছ বড় করতে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক। এসব কারণে মাছের স্বাদ, গন্ধে পরিবর্তন আসে। প্রাকৃতিক পরিবেশে একটা মাছ যখন 2 বছরে 2 কেজি ওজনের হয়, সেই একই ওজনের মাছ আমরা কিন্তু 1 বছরে তৈরি করছি পুকুরে আমাদের চাষ দিয়ে, খাবার দিয়ে। সুতরাং মাছের যে ন্যাচারাল মেটাবলিজম আছে, সেই মেটাবলিজম কিন্তু একই রকমভাবে মিমিক হয় না বা একই রকমভাবে হয় না চাষের ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই স্বাদ কমে যাবে। কিছু কিছু ফ্যাটি অ্যাসিড চাষের মাছে কম, কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আবার ওপেন ওয়াটারের বা নদীর মাছে একটু বেশি থাকে। তো সেগুলো স্বাদে বেশি ভূমিকা রাখে, যেটা কখনোই আপনি চাইলেও চাষের মাছে ইনকর্পোরেট করতে পারবেন না। দেশে উৎপাদিত মাছের মধ্যে 13% তেলাপিয়া, পাঙ্গাস 12%, রুই 11%। এর বাইরেও ব্যাপক চাষ হয় শিং, মাগুর, শোল, রাজপুঁটি, পাবদা, ট্যাংরা। তবে অধিকাংশ ক্ষেত্রে মাছ চাষিরা কম বিনিয়োগে বেশি লাভের চেষ্টা করছেন। বিজনেসম্যানদের ওই যে প্রফিট মার্জিন কমায় না, তারা লো কোয়ালিটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে ফিড তৈরি করে কিন্তু প্রাইস রাখে হাই। এই ফিডটা খাওয়ানোর পরে মাছের স্বাদ ভালো হবে না, কারণ মাছের স্বাদটা ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্রোফাইলিংয়ের উপরে। সো যখন আপনার লো কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টের দিয়ে খাবার তৈরি করা হয়, সেখানে তো আসলে এটার কম্পোজিশন ভালো হবে না। ফিডটাই কোয়ালিটি সম্পন্ন হতে হবে, তাহলে আপনি স্বাদটা পাবেন। আদারওয়াইজ আসলে স্বাদ ফিরিয়ে আনার মানে কোনো স্পেশাল কোনো ব্যাপার নাই। মাছের স্বাদ, গন্ধ অটুট রাখতে মাটি ও পানি পরিষ্কার সহ মাছের খাবারে গুরুত্ব দেওয়ার পরামর্শ গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্রদের কোটা সংস্কারে আন্দোলনের পাশাপাশি সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতায় সাধারণ জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বিএনপি কখনো রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতা করেনি। সরকার প্রথমে কোটা সংস্কার বিষয়ে ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে এত হতাহতের ঘটনা ঘটত না বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনটা তো একদিকে যেমন আপনার কোটা আন্দোলন ছাত্রদের ছিল,
সেই সঙ্গে আজকে সরকারের চরম ব্যর্থতা, সর্বক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে, দুর্নীতি দমন ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ, যে কারণেই আজকে জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ তারই বহিঃপ্রকাশ হয়েছে আপনার এটার মধ্যে দিয়ে। সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে, নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। রাজশাহীতে আজ কারফিউ শিথিলের পর ফের বহাল হয়েছে কারফিউ। সহকর্মী মেহেদি হাসান শ্যামলের কাছে জানবো সেখানকার পরিস্থিতি। আপনি যেমনটা করে বলছিলেন, আপনার মতো করে আমি মহনার দর্শকদের জানাতে চাই যে আসলে এবারের যে জরুরি অবস্থা বা কারফিউ যেটাকে বলছি, সে কারফিউ কিন্তু আসলে প্রথম 2-3 দিন আসলে জনজীবনে যতটা আতঙ্ক ছিল ঠিক ততটাই আতঙ্ক কিন্তু ধীরে ধীরে রিলিজ হয়ে আজকে পঞ্চম দিনে আপনি জানেন যে 7 ঘন্টা যে বিরতি ছিল, সেই বিরতির পরে মানুষ কিন্তু এখন আপনি নিশ্চয়ই আপনাকে একটু দেখাবো যে রাজশাহীতে যে পরিস্থিতি, সে পরিস্থিতি মানুষ কোনোভাবেই বলার সুযোগ নাই যে এইটা কারফিউয়ের দিন বা জরুরি অবস্থার দিন। নিশ্চয়ই জনগণকে আপনি দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে অফিস আদালত 11টা থেকে, যেহেতু সরকারিভাবে বলা ছিল অফিস আদালত, অফিস পাড়ায় দেখেছি ব্যাংক, বিমা, সব সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি সকল প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে কর্মচারীরা, কর্মকর্তারা তারা এসেছেন, অফিস করেছেন এবং পাশাপাশি সেই শহরের যে সমস্ত বড় বড় শপিং মলগুলো, মাঝারি এবং বড় শপিং মল এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আমরা খুলতে দেখেছি। দূরপাল্লার যানবাহন কিন্তু রাজশাহী থেকে আসলে ছেড়ে গেছে, অর্থাৎ বাস এবং অন্যান্য যে সমস্ত যানবাহন, সেসব যানবাহন কিন্তু দূরপাল্লার ছেড়ে গেছে, কিন্তু ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। নিশ্চয়ই ধীরে ধীরে যেহেতু সব কিছু স্বাভাবিক হচ্ছে, পরীক্ষাও শিডিউল মতো হবে এমনটাই প্রত্যাশা করছে। পাশাপাশি সাধারণ জনগণ যেটা আমাদেরকে বলছে, যত দ্রুত সম্ভব এই কারফিউ কিংবা জরুরি অবস্থার অবসান ঘটবে এবং প্রত্যাহার হবে। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে পঞ্চম দিন, কারফিউয়ের পঞ্চম দিনের সর্বশেষ। এদিকে রংপুরেও সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিলের পর বহাল হয়েছে কারফিউ। সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শফিউল করিম শফিক। আপনি জানেন সারা দেশের মতো রংপুরেও কিন্তু এই কারফিউ আজকে রংপুরে কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে। আর অফিস আদালত কিন্তু 11টা থেকে 3টা পর্যন্ত চলেছে। আপনাকে যদি দেখাই রংপুরের এই চিত্র, এই শিথিল হওয়ার কারণে কিন্তু এই রংপুরে কিন্তু আজকে এই রিক্সা, অটোরিক্সা, ভ্যান এবং তাতে কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাত্রাও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আর আমি এখন যদি দেখাই রংপুর সিটি বাজারের সামনে কিন্তু এই বিক্রেতারা আছে দোকানে তাদের পসরা নিয়ে, এখানে কিন্তু এই ক্রেতারা আসছে। আরেকটি বিষয়ে যদি বলি যে এই আজকে কিন্তু এই অফিস, এই কারফিউ চলাকালীন অবস্থায় এই আজকে কিন্তু অফিসগুলো যে খুলে দিয়েছে, যার কারণে অফিসগুলোনে কিন্তু অনেকটাই কার্যক্রম চলমান হয়েছে। যে কাজগুলো বন্দি ছিল, ফাইল বন্দি হয়েছিল, তারা কিন্তু কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এই কাজগুলো শুরু করেছে। আর সাধারণ মানুষের সঙ্গে আমার কথা হয়েছিল, তারা যেটা বলার চেষ্টা করেছে, এই কারফিউ শিথিল করার ফলে মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আপনাকে যদি বলি যে রংপুরে এই কারফিউ শিথিল করার ফলে মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। এই ছিল রংপুর থেকে কারফিউ শিথিলের সর্বশেষ তথ্য। টানা 65 দিনে নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ শিকার অভিযান শুরু করেছেন বরগুনা উপকূলের জেলেরা। গতরাত থেকে তারা সদল বলে গভীর সাগরে যাত্রা শুরু করেন। প্রজনন এবং উৎপাদন বাড়াতে 19 মে থেকে 23 জুলাই পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় অনেকটা অলস সময় পার করেন উপকূলের জেলেরা। ফুটবল। ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী দল। ভুটানের থিম্পুতে চাংলি মিথিয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হয় খেলা। এইচএসসি পরীক্ষার জন্য দলে নেই কৃষ্ণা রানী, তহুরা এবং শামসুন নাহার জুনিয়র। দলে ডাক পেয়েছেন মিলি, সুলতানা, সাগরিকা, অর্পিতা এবং বন্যা। নির্ভরযোগ্য হিসেবে আছেন সাবিনা, সঞ্জিদা, রূপনা চাকমা, ঋতুপর্ণা, মাসুরা পারভিন। দ্বিতীয় প্রীতি ম্যাচ আগামী 27 জুলাই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
5 দিন পর 4 ঘন্টা চলল অফিস আদালত, চিরচেনা রূপে ফিরছে রাজধানী। প্রাইভেট কার রিকশার দাপটে তীব্র যানজট। 7 ঘন্টা শিথিলের পর ঢাকা সহ 4 জেলায় ফের কারফিউ বহাল। জরুরি খাতে ইন্টারনেট চালু, রাতের মধ্যেই বাসাবাড়িতে ব্রডব্যান্ড। পুঁজিবাজারে লেনদেনে বড় দরপতন, সূচক নিম্নমুখী, ধাক্কা কাটাতে সময় লাগবে 2 মাস বলছেন সংশ্লিষ্টরা। এবং ইসরায়েলি হামলায় গাজায় আরও 121 ফিলিস্তিনি নিহত। নেপালে বিমান দুর্ঘটনায় 18 যাত্রীর মৃত্যু। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে বিশেষ বুলেটিন দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।